শেখ হাসিনার বিরুদ্ধে করা প্রথম মামলাটার রায় হয়েছে। আরও অনেকগুলো মামলা আছে। এই রায়ে প্রত্যাশিতভাবে তার মৃত্যুদণ্ড হয়েছে, সর্বোচ্চ সাজা। তার সাথে আসাদুজ্জামান খান কামালের হয়েছে এবং সাবেক পুলিশের আইজি, তার সাজাটা নিয়ে সমালোচনা আছে, সেটা নিয়েও কথা বলবো পরের দিকে। কিন্তু এই রায়টা খুবই প্রত্যাশিত মানে এই নয় যে এই রায়টা ম্যানিপুলেটেড কিছু হয়েছে। আসলে তার বিরুদ্ধে এত অকাট্য সাক্ষ্য প্রমাণ ছিল, এরকম একটা কিছু ঘটারই কথা ছিল। আবার একই সাথে আমরা এটাও নিশ্চিতভাবে জানি যে তাকে ভারত থেকে এনে বাংলাদেশে তার রায় কার্যকর করা, অর্থাৎ ফাঁসি দেয়া যাবে না। তাহলে লাভটা কি হলো এই রায়টা দিয়ে, এই প্রশ্ন আসতেই পারে। সেটা নিয়ে কথা বলতে চাই। এই মামলার কয়েকটা দিক একটু আলোচনা করা দরকার। বিভিন্ন সময় ছাড়াভাবে কথা বলা হয়েছে, আজ একসাথে একটু বলি। এই বিচারটাকে নিয়ে প্রাথমিকভাবে যদি বলি যে বেশ স্বচ্ছতার চেষ্টা হয়েছে। আমাদের যে আইসিটি আইন ছিল 1973 সালের, এটা শেখ হাসিনা একবার অ্যামেন্ড করেছেন, এরপর এবার আবার করা হয়েছে এবং এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো, স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় ঢোকানো হয়েছে। এর মধ্যে হচ্ছে একটাকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে ম্যাচ করানো হয়েছে। এই যে মানবতা বিরোধী অপরাধ যে রোম স্ট্যাটিউট আছে, তার সাথে এটাকে কনফার্ম করা হয়েছে। শুধু তাই না, এখানে যারা অভিযুক্ত হবেন তাদের জন্য অনেক ভালো ন্যায় বিচারের অপশন রাখা ছিল। বিচার রেকর্ড করা, লাইভ করা, অপরাধী চাইলে বা অভিযুক্ত চাইলে বিদেশি লয়ার রাখা, পর্যবেক্ষক রাখা, অনেক কিছু হতে পারত। সো এই আইনটা খুবই স্বচ্ছ ছিল। দু একটা প্রশ্ন ছিল ইনফ্যাক্ট, সেটা হলো যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তিনি যেহেতু এই আইসিটিতেই একসময় জামাতের পক্ষে লড়াই করেছিলেন, সেই জন্য কিছু প্রশ্ন শুরু থেকে তোলার চেষ্টা করা হয়েছে। তারপরও মানে উনি তো আইনজীবী, একটা পক্ষ নিয়ে করবেন, সেটা খুব বেশি জটিল বিষয় এটা না। কিন্তু দুটো ইস্যু নিয়ে অনেক বেশি উচ্চবাচ্য হতে পারে, বিশেষ করে ইন্টারন্যাশনালি। আমরা খেয়াল করেছি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন এই ব্যাপারে যে স্টেটমেন্ট দিয়েছে, বিচারকে স্বাগত জানালেও এই দুটো ইস্যু ইনফ্যাক্ট তারা এখন না, তারা শেখ হাসিনার বিরুদ্ধে যখন তদন্ত করেছিলেন তখনও এই দুটো ইস্যুকে উল্লেখ করেছিলেন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই দুটো জিনিস ম্যাচ করে না। একটা হচ্ছে মৃত্যুদণ্ড থাকা, এটাকে তাও খানিকটা পার পাওয়া সম্ভব, কারণ বহু দেশে মৃত্যুদণ্ড এখনও আছে। কিন্তু আরেকটা ব্যাপার, এই ধরনের মারাত্মক অপরাধের বিচার, মানবতা বিরোধী অপরাধের মতো বিচার যেখানে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, সেখানে অনুপস্থিতিতে ইন অ্যাবসেন্সিয়া বিচার করা। ওই রিপোর্টেও তারা বলেছিলেন, এবারও তারা সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। এখানে আমরা একটু যোগ করে রাখতে চাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত যে আইসিসি আছে, সেখানে ইন অ্যাবসেন্সিয়া কোনো বিচার হতে পারে না। ওখানে সর্বোচ্চ কারো বিরুদ্ধে কোনো চার্জ ফাইনালাইজেশনের আগে সিলেক্টেড কিছু ক্ষেত্রে তার কারো অনুপস্থিতিতে শুনানির নজির আছে, কিন্তু মূল বিচার সেটা কখনো কারো অনুপস্থিতিতে হয় না। সো এটা নিয়ে প্রশ্ন তৈরি করার চেষ্টা হবে। এবং আমি মনে করি এই বিচারের একটা জায়গায় বিতর্ক আসতে পারে, সেটা হচ্ছে এখানে একজন রাজসাক্ষী রাখা হয়েছে, সাবেক আইজিপিকে। আসলে কোনো প্রয়োজন ওনার ছিল না। যে পরিমাণ অকাট্য তথ্য প্রমাণ ছিল, তাতে রাজসাক্ষীর কোনো দরকার ছিল না। ইভেন রাজসাক্ষী আসলে ভালো সাক্ষী না। আমি আগেও একদিন এই রাজসাক্ষী নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছে, আবার একটু বলি, মানে হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে, আমরা খুব ছোটোবেলায় নাটকটা দেখেছিলাম, খুবই বিখ্যাত নাটক ছিল। মানে লয়ার বাকের ভাইয়ের পক্ষে জিতে যাচ্ছেন, হঠাৎ একজন রাজসাক্ষী পাওয়া যায়, বদি, তিনি রাজসাক্ষী দেন, তাতেই শেষ পর্যন্ত বাকের ভাইয়ের ফাঁসি হয়। এটা লিগালি খুবই তখন তো আর বুঝিনি এত, পরবর্তীতে যখন এই রাজসাক্ষী ব্যাপারগুলো লিগালি বুঝতে দেখলাম, এটা খুবই দুর্বল। এটা দিয়ে কোনোদিনও একজন মানুষের ফাঁসি দেওয়া যায় না। কেউ বলতে পারে বাংলাদেশের কোর্টে অনেক কিছু হতে পারে, মানে বেসিকটা এরকম, যেহেতু একজন রাজসাক্ষীর শাস্তি মওকুফ হয়, সুতরাং তিনি চাইলে যদি এটা করেন, তার সাক্ষীকে গুরুত্ব কম দেওয়া হবে। প্রচুর আমি ভারতীয় হাইকোর্টের অনেকগুলো রায় দেখেছি, স্পষ্টভাবে বলা আছে যে এটার ভিত্তিতে এটাকে গুরুত্বই তেমন দেওয়া যাবে না যদি না এটার সাথে খুব গুরুত্বপূর্ণ সাপোর্টিং এভিডেন্স থাকে। সুতরাং জনাব মামুনকে নেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু তাকে নেওয়ার মাধ্যমে এক ধরনের দায়মুক্তি হলো তার, এবং শাস্তি 5 বছর খুবই কম হয়েছে মনে হতেই পারে, কারণ তিনি যদি রাজসাক্ষী না হতেন তার মৃত্যুদণ্ড হতো। যদি না সেটা যদি হয়ে থাকতো, সেটার তুলনায় 5 বছর সত্যিকার অর্থে খুবই কম শাস্তি। সো এটাও সমালোচনা হয়েছে। তারপরও আমি মনে করি বিচারটা মোটা দাগে স্বচ্ছ হয়েছে। আরেকটা ইস্যু একটু বলতে চাই, সেটা হচ্ছে একটু তাড়াহুড়া করা হয়েছে কিনা এই প্রশ্ন আছে। কারণ হলো খুব অল্প সময়ের মধ্যে রায় হয়েছে। হ্যাঁ, এটা আমরা মানি যে শেখ হাসিনা যেহেতু দেশে আসেননি, তিনি আদালতের কাছে তার আশ্রয় গ্রহণ করেননি, সে কারণে তিনি তার নিজের পছন্দ মতো লয়ার দিতে পারেননি। এতে তার
সাক্ষ্য আনা বা সাক্ষী আনা, ডকুমেন্ট উপস্থাপন, কোনো কিছুই আসলে ঠিকঠাক মতো করা যায়নি। যদিও এই ক্ষেত্রে নিয়ম যেটা সেটাই রাষ্ট্র করেছে, রাষ্ট্র একজন লয়ার তার পক্ষে দিয়েছে। কিন্তু যেটা হয় এই ধরনের লয়ার খুব সিরিয়াসলি পার্টিসিপেট করবেন সবসময় হয়তো হয়ে ওঠে না, ফলে যেটা হয়েছে সময় কম লেগেছে। তারপরও আমি মনে করি বিচার প্রক্রিয়াটা খানিকটা ফাস্টার হয়েছে। সরকার নির্বাচনের আগে অন্তত একটা রায় দিতে চেয়েছেন, এরকম মনে করার কারণ আছে। যেগুলো সব কিছু যদি সরিয়ে রাখি, আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আছে। মানে ইন্টারন্যাশনালি যখনই কোনো চাপটাপ বা আলোচনা আসতে থাকবে, আমাদের কাছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে। সেই ডক্টর ইউনূস সরকার একটা খুবই ব্রিলিয়ান্ট কাজ করেছেন, যেটার মাধ্যমে আসলে আমরা খুবই ভালো ডকুমেন্ট উপস্থাপন করতে পারবো, এবং জাতিসংঘের কাছে তথ্য প্রমাণের ডকুমেন্টও আছে, প্রয়োজনে তারা সেটাও দিতে পারবেন। আমি একটা ছোট তথ্যই দিয়ে রাখি আপনাদের, অনেকের হয়তো মনে আছে বিবিসি এবং আল জাজিরা যখন শেখ হাসিনার এই ম্যাসাকার নিয়ে ডকুমেন্টারি করেছিল, সেখানে শেখ হাসিনার লেথাল ওয়েপন ব্যবহার করার যে অডিও আছে সেটা তারা ব্যবহার করেছেন, এবং সেটা তারা ভেরিফাই করে নিশ্চিত হয়েছেন এটা জেনুইন, এটা কোনো না কোনোভাবে প্রযুক্তিগত বা এআই দিয়ে তৈরি করা না। সো এরকম ডকুমেন্ট যেহেতু আছে, আমার মনে হয় এটা খুব বড় প্রশ্ন তৈরি করবে না ভারত ছাড়া। ভারতকে নিয়ে কথা বলতে হবে আলাদাভাবে, ভারতের প্রতিক্রিয়া কী হয়েছে, যদিও আমি সামান্য একটু বলে রাখি, এটা আমি ওখানে বিস্তারিত কথা বলবো। ভারতের রাষ্ট্রীয় যে স্টেটমেন্ট সেটা আমি বেশ নিউট্রাল মনে হয়েছে, অন্তত শেখ হাসিনার দিকে লিস্ট বায়াসডও মনে হয়নি। ইটস এ গুড নিউজ। কিন্তু তাদের মিডিয়াতে যেটা হয়, তাদের অনেক কথাবার্তা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবো। এই হচ্ছে মোটা দাগে বেসিক্স। এখন আসলে এই রায় দিয়ে কি হলো, লাভ কি হলো, বা আমরা এর বিচারটা কেন করতে চাইলাম। একটা বিচার করা জরুরি, আমি মনে করি বিচার করা জরুরি, কারণ হচ্ছে মানে শেখ হাসিনার যে বিচার হচ্ছে এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, এটা জাস্ট খুনের না। একটা 550, 100, 500 খুন করে ফেললাম, ইটস নট লাইক দ্যাট। এটা একটা বিশেষ ধরনের অপরাধ, যেটা কিছু মানুষের বিরুদ্ধে করলেও ধরে নেওয়া হচ্ছে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং এটা আন্তর্জাতিকভাবে বিচার করা যায়। আপনি আমার দেশের মানুষ তিনি মেরেছেন, কিন্তু এটার আন্তর্জাতিক বিচার হতে পারে, নির্দিষ্ট সংজ্ঞা আছে সেটা নিয়ে, গুম আছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আছে, এমনকি কোনো স্পেসিফিক দল বা গোষ্ঠীর বিরুদ্ধে তাকে অহেতুক জেলে নিয়ে যাওয়া, নির্যাতন করা, এগুলো প্রত্যেকটা এই ধরনের অপরাধ হিসেবে স্বীকৃত হতে পারে। ফলে শুধু জুলাই আগস্টে না, এই পুরো শেখ হাসিনার কালে মূলত বিএনপি এই মানবতা বিরোধী অপরাধের শিকার হয়েছে। এগুলো দিয়েও শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর বিচার করা সম্ভব। তো সবার এই চাওয়া ছিল তারা জুলাই আগস্টে নিহত, আহত, বিকলাঙ্গ, অন্ধ এবং গণতন্ত্রের অধিকার হারানো এই দেশের জনগণ প্রত্যেকে অপেক্ষা করছিল। সো এই ন্যায় বিচারটা হওয়া দরকার ছিল। এত বড় অপরাধের যদি বিচার না হতে পারে, না হয় কোনো রাষ্ট্রে, সেই রাষ্ট্রের আসলে আর কোনো অপরাধীকে বিচার করার অধিকার থাকে না। সুতরাং ন্যায় বিচারের স্বার্থে, এটা প্রতিশোধের স্বার্থে না, ন্যায় বিচারের স্বার্থে আমরা এটা করব। এবং হয়তোবা বলছি কারণ হলো আমি খুব নিশ্চিত নই এই ধরনের বিচার হয়তো ভবিষ্যতে এই ধরনের কাজ করতে কাউকে ডেটোরেট হিসাবে বা নিবৃত্তকারী হিসাবে কাজ করতে পারে, করার সম্ভাবনা থাকে। শাস্তির উদ্দেশ্য আসলে মূলত সেটা। এখন ব্যাপারটা আসলে কি দাঁড়ালো, যেটা বলছিলাম শুরুতে, আমরা আসলে জানি শেখ হাসিনাকে ভারত থেকে আনা যাবে না, এনে তার বিচার কার্যকর করা যাবে না। শুধু শেখ হাসিনা, এবার আসাদুজ্জামান খান কামালকেও আনা যাবে কিনা সন্দেহ আছে। তবে বাংলাদেশ সরকারের উচিত হবে, তারা অলরেডি দুজনের ব্যাপারেই তারা ভারত সরকারকে লিখেছে, বলেছে, কিন্তু শেখ হাসিনাকে না হলেও চেষ্টা করতে হবে আসাদুজ্জামান খান কামাল বা অন্যান্য অনেক অভিযুক্ত আছেন, এনারা তো কনভিক্টেড হয়ে গেছেন, কিন্তু অভিযুক্ত অনেকেই ভারতে পালিয়ে আছেন। চেষ্টা করা উচিত সেকেন্ড থার্ড টিয়ারেরও যদি লোকজনকে আনা যায়, সেটা আমাদের জন্য ভালো হবে। সো শেখ হাসিনাকে বাদ দিয়ে চেষ্টা করা, বহুবার বলেছি শেখ হাসিনাকে কেন দেবে না, এরকম স্লেভের মতো সার্ভ করা কাউকে যদি ফেরত দেয়, ভবিষ্যতে কেউ স্লেভ হইতে চাইবে না। আর যদি বাংলাদেশ হস্তান্তর করে, ভারতের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে যেতে পারেন তিনি। ভারত কী করেছে না করেছে এগুলো সব আমাদেরকে বলে টলে ভারতকে বিপদে ফেলবেন। তো তাহলে আসলে লাভ কি হলো, আবারও সেই প্রশ্ন। প্রথম লাভ হচ্ছে ওই যে বললাম যে আমরা একটা ন্যায় বিচার করতে চাই। মার্টিন লুথার কিংয়ের একটা কথা আছে, বিখ্যাত মার্কিন অ্যাক্টিভিস্ট, সেটা হচ্ছে an injustice anywhere is harmful by it causes harm to justice everywhere. কোনো একটা জায়গায় যদি অবিচার হয়, সেটা সব জায়গায় ন্যায় বিচারের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সুতরাং আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাইছি, এবং এটা শুধু বাংলাদেশে না, গ্লোবাল স্কেলেও, কারণ এটা আন্তর্জাতিক অপরাধ এবং সারা পৃথিবীর দৃষ্টি ছিল। সুতরাং আমরা ন্যায় বিচারটা নিশ্চিত করতে চেয়েছি, এটা দরকারি ছিল। আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট, শেখ হাসিনা
এই কনভিকশনের ফলে ভারতের বাইরে যাওয়া তার জন্য কঠিন হবে, কারণ তার তো পাসপোর্ট নেই। তাকে যদি ট্রাভেল ডকুমেন্টে দেয়, তিনি অন্য কোনো দেশে যাওয়া, মানে এরকম কনভিক্টেড আসামিকে অন্য কোনো দেশ আশ্রয় দেওয়া উইল রিয়েলি বি ভেরি টাফ, তাদের জন্য খুবই কঠিন কাজ হবে। সবচেয়ে বড় লাভ যেটা, তার বাংলাদেশে ফেরত আসার পথ বন্ধ। এমনি তিনি আসতেন না, তার রাজনৈতিক মৃত্যু আসলে হয়েও গিয়েছিল, কিন্তু ধরে নিলাম তাত্ত্বিকভাবে, এটা তর্কের খাতিরে বা আলোচনার খাতিরে বলছি, এমন যদি হয় যে আইসিটিতে যেহেতু আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার হয় বলে বলছি, এবং সেখানে সে দোষী সাব্যস্ত হলো না, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, আওয়ামী লীগের পলিটিক্যাল কর্মকাণ্ড আবার শুরু হলো, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে ফেরা আর সম্ভব না, কারণ একটা ফাঁসির রায় মাথায় নিয়ে তার পক্ষে আর সম্ভব না। সুতরাং তিনি রাজনৈতিকভাবে আগেই যদি মারা গিয়ে থাকেন, তার এবার একেবারে কবর টবর হয়ে শেষ হয়েছে। সুতরাং তার এটা ক্যারিয়ারের সর্বোচ্চ মৃত্যু হতে পারে। যেটা বলি যে অডিওতেই মাঝে মাঝে হুমকি ধামকি দিতে পারে, তাও এটা খুব বেশি সময় চলবে বলে আমার মনে হয় না। এটা ডক্টর ইউনূসের সরকারকে ইরিটেট করার জন্য হয়তো হাসিনা করছেন। ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার যদি আসে এবং সেটা যদি ভারতের সাথে কার্যকর এনগেজমেন্টে যায়, যেতে হবে আসলে দুই দেশকেই। আমি এনগেজমেন্টে যাওয়া বলতে শেখ হাসিনার মতো স্লেভারি করার কথা বলছি না। দুটো দেশ পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, স্বার্থের ভিত্তিতে, উভয়ের লাভের ভিত্তিতে ব্যবসা করবে, নানান রকম কাজ করবে। সেটা যদি নিশ্চিত করা যায়, শেখ হাসিনার এই বলাটাও বন্ধ করা যাবে সম্ভবত। সেটা যদি হয়, তাহলে আসলে শেখ হাসিনা একেবারেই শেষ কিছু হয়ে দাঁড়াবে। ভারত হয়তো বুঝবে আওয়ামী লীগকে তারা যদি চায়, সেটা শেখ হাসিনার মাধ্যমে না। সো লাভ নেই তা না, লাভ আছে। আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারলাম, আমরা শেখ হাসিনার পলিটিক্যাল মৃত্যু নিশ্চিত করা, অথবা মৃত্যু যদি হয়ে থাকে তার কবর নিশ্চিত করতে পেরেছি। এটা নিশ্চিতভাবেই একটা বড় বিষয় আমাদের জন্য।